কাল শুরু করব বা বাড়িতে আত্মীয় আছে সেটা চলে যাক বা অনুষ্ঠানটা আছে অনুষ্ঠানটা হয়ে যাক, তো এটাকে বলে কালচক্র। এই কালচক্র থেকে বেরোতে হবে, বেরিয়ে এক্ষুনি শুরু করতে হবে। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের লেটেস্ট আপডেট। একটা খুশির খবর আছে, শুভ বিজয়া সকলকে। দুর্গাপুজো কেটে গেছে, তারপরে রিসেন্ট লক্ষ্মী পুজোও কেটে গেল। তো এবার তো পড়াশোনা শুরু করতে হবে, তাই তো নাকি? আর পড়াশোনা যখন শুরু করতে হবে, তাই এরকম ভাবলে আর চলবে না যে কাল শুরু করব বা বাড়িতে আত্মীয় আছে সেটা চলে যাক বা অনুষ্ঠানটা আছে অনুষ্ঠানটা হয়ে যাক, এগুলো ক্রস করে যাওয়ার পরে পড়বো। এরকম চিন্তাভাবনা যদি তুমি করো, তাহলে আজকে যে চিন্তাভাবনা নিয়ে তুমি ভাবছিলে যে কালকে শুরু করব, কালকে এসে তুমি একই রকমভাবে ভাববে যে না, তার পরের দিন শুরু করব। তো এটাকে বলে কালচক্র। এই কালচক্র থেকে বেরোতে হবে, কালচক্র থেকে বেরিয়ে এক্ষুনি শুরু করতে হবে। তাই আগুন লাগানোর জন্য আমাদেরকে লড়াই এক্ষুনি শুরু করতে হবে। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের লেটেস্ট আপডেট আর সিলেবাসের সামথিং আপডেট, আর সারা বছর কিভাবে তোমার পড়া উচিত একটা ফুল রোডম্যাপ নিয়ে। তাই প্রত্যেকেই বলা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক উপকৃত হবে। প্রথমেই চলে আসি তোমাদের বোর্ডের লেটেস্ট আপডেটটা নিয়ে। এখানে একটা খুশির খবর আছে, এবং এই খুশির খবরটা অনেকেই আশা করছি মোটামুটি একটু জেনেছো। যদি যারা না জানো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা দারুণ মডিউল নতুন অ্যাড হলো, সেটা হলো 2x ফর্মুলা। মানে দেখা যাবে যতটা কোশ্চেন তোমার অ্যাটেন্ড করতে হবে তার দ্বিগুণ থাকবে, অর্থাৎ 50-50 অপশান থাকবে। এই জিনিসটা নতুন যে অ্যাড হলো কোশ্চেন প্যাটার্নে সেমিস্টার 4-এর জন্য, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, তাই না? কিন্তু এটা ভেবো না যে এরকম 2x ডাবল অপশান দিয়েছে তার মানে কোশ্চেন এবারে হালুয়া ভাত, আর কোনো চাপ নেই, তা কিন্তু হবে না। এখানে দেখো আমাদের সিলেবাসে প্রথম থাকে অপটিক্স, তারপরে থাকে ডুয়েল নেচার অফ ম্যাটার, তারপরে থাকে অ্যাটম নিউক্লি, তারপরে ইলেকট্রনিক ডিভাইস, তারপরে কমিউনিকেশন। এগুলো এখানে 35 মার্কস তুলতে হয়। 35 মার্কসের ভিতরে দেখো যখন তোমার প্যাটার্ন কি হয়, প্যাটার্ন সবাই মনে আছে যে 2 মার্কসের 5টা করতে হবে। আচ্ছা আমি ছোট্ট করে বলে দিই বিষয়টা। 2 মার্কসের কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে 5টি, তাহলে 10 নম্বর হলো। 3 নম্বরের কোশ্চেন করতে হবে 5টি, তাহলে কত হলো? 15 নম্বর। তাহলে 15-10 কত হয়? 25। আর থাকে কি? আর থাকে 10 মার্কস, 35 পরীক্ষা। তাহলে আর 10 মার্কস, 5 মার্কসের দুটো তুমি পাবে। 5 মার্কসের দুটো কোশ্চেন পার্টে পার্টে ভাগ থাকবে, বা 3 মার্কসের কোশ্চেন পার্টে পার্টে ভাগ থাকবে। 2 + 2 + 1, 1 + 2, 1 + 1 + 1, এইভাবে ফরমেশনে ভাগ থাকবে, ঠিক আছে? এবং তুমি দেখো যখন 5 মার্কসের কোশ্চেন দুটো জায়গা থেকে হচ্ছে, কোন কোন জায়গা থেকে হচ্ছে? অপটিক্স থেকে হচ্ছে, আমি লাল কালি আবার করে নিচ্ছি, দেখো অপটিক্স থেকে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারটা যেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস উইথ ডিজিটাল সার্কিট। তাহলে এখান থেকে একটা 5 মার্কস পাচ্ছ তুমি, আর একটা 5 মার্কস অপটিক্স থেকে পাচ্ছ। খেয়াল করতে পারছো এখানে কি বললো? দেখো 5 মার্কসের একটা করার জন্য দুটো কোশ্চেন থাকবে তোমার, আবার এখানেও 5 মার্কসের একটা কোশ্চেনের জন্য দুটো কোশ্চেন থাকবে, তাহলে 50-50 অপশন। আবার দেখো 2 মার্কসের 3টে কোশ্চেন, 2 মার্কসের 5টা কোশ্চেন আসে, তো তার ভিতরে 3টে কোশ্চেন অপটিক্স থেকে আসবে। অপটিক্স মিনস রে অ্যান্ড ওয়েভ অপটিক্স, দুটোই থাকছে। আচ্ছা ডুয়েল নেচার অফ ম্যাটার মানে কোয়ান্টাম থিওরি, যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট বলা হয়, সেখান থেকে থাকছে দুটো কোশ্চেন। তাহলে কত হলো? এখানে 3, 2, 5টা। এই 5টা কোশ্চেন শুধুমাত্র অপটিক্স আর কোয়ান্টাম থিওরি থেকেই থেকে যাচ্ছে, তার মানে এই টোটাল 10 মার্কস এখান থেকে থেকে যাচ্ছে। এবং এর জন্য দেখো এখানে 3টা কোশ্চেন 2 মার্কসের থাকছে, তার জন্য 6টা কোশ্চেন দেওয়া হচ্ছে। আবার এখানে দুটো কোশ্চেন করতে হচ্ছে, তার জন্য 4টে কোশ্চেন, 50-50 অপশন দেওয়া হচ্ছে। আচ্ছা এটা গেল, তাহলে 2 মার্কস কভার হলো, 5 মার্কস কভার হলো, বাকি রইলো 3 মার্কসের 5টা কোশ্চেন। 3 মার্কসের 5টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। 3 মার্কসের একটা কোশ্চেন অপটিক্স থেকে থাকছে, রে অ্যান্ড ওয়েভ অপটিক্স মিলিয়ে। আর 3 মার্কসের দুটো কোশ্চেন থাকছে তোমার অ্যাটম নিউক্লি থেকে। অ্যাটম নিউক্লি থেকে শুধু 3 মার্কসের দুটো, 6 মার্কস এখান থেকে থাকবে, ঠিক আছে? এবং 3 মার্কসের দুটো কোশ্চেন বলে এখানে 4টে কোশ্চেন দেওয়া হবে, আবার 50-50 অপশন। তারপরে দেখো ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সেমিকন্ডাক্টর, এখান থেকে একটা কোশ্চেন, তার জন্য দুটো কোশ্চেন। তাহলে গেল 1, 2, 3, 1, 4, আর একটা কোশ্চেন বাকি রইল, সেটা থাকবে আমাদের কমিউনিকেশন সিস্টেম, সঞ্চার ব্যবস্থা থেকে। এখানেও দুটো কোশ্চেন থাকবে। তাহলে কোশ্চেন প্যাটার্ন যেটা নতুন ইন্ট্রোডিউস হলো, হ্যাঁ, সেটাতে দেখা গেল যে এই সেমিস্টারে ব্যাপকভাবে নাজেহাল হয়েছে ছাত্রছাত্রীরা, এবং বোর্ডও এটা নিয়ে চিন্তিত। তাই জন্য পরের সেমিস্টারে তারা করলো কি, যে 50-50 অপশান দিয়ে দিল। 2x ফর্মুলা হ্যাজ বিন ফলো, 2x ফর্মুলা হ্যাজ বিন ফলো। তো যে 50-50 অপশান করে দিল, এটা তুমি ভেবো না যে তার মানে কোশ্চেন খুব ইজি হবে। তার মানে তোমাকে ব্যাপক কোশ্চেনের সম্মুখীন হতে হবে। এবং
এমন নয় যে তুমি প্রত্যেকটা সেকশন দেখো কেটে কেটে কোশ্চেন থাকছে 1+1+1 2+1+1 এভাবে কেটে কেটে থাকছে, হয়তো 2 নম্বরের পোর্শনগুলো কেটে কেটে থাকবে না। তো কেটে কেটে এত যখন কোশ্চেন থাকবে এবং টোটাল 70 মার্কসের কোশ্চেন থাকছে, 70 মার্কসের কোশ্চেন থাকছে, তার ভিতরে 35 মার্কস অ্যান্সার করতে হচ্ছে। এটার জন্য এটা বোঝালো বোর্ড, তার জন্য তোমাকে বইগুলো খুঁটিয়ে পড়তে হবে। এত সহজ নয় বিষয়টা। আর এটা বুঝিয়ে দিচ্ছে, এই প্যাটার্ন এটা বুঝিয়ে দিচ্ছে যে কোশ্চেন লেভেল কখনোই ইজি লেভেল হবে না যেটা আগে হতো। তার মানে এখানে কোশ্চেন লেভেল মডারেট হবে, এটা বলেই দিচ্ছে। সেই জন্যই নিশ্চয়ই 50-50 অপশন দিতে চাইছে। তার মানে কোশ্চেন লেভেল মডারেট হবে এটা বোঝাই যাচ্ছে। মানে ভালো কোশ্চেন হবে, বানানো কোশ্চেন হবে, নতুন কোশ্চেন হবে, এটা বোঝাই যাচ্ছে। সেই জন্য 70টা কোশ্চেন থেকে 35 কোশ্চেন আউট অফ করতে হবে। তোমরা দেখেছো রিসেন্ট বায়োলজিতে একটা বিভ্রান্তকর ঝামেলা হয়েছে, দুটো কোশ্চেন ভুল। এখন দুটো কোশ্চেন ভুল সেটা তো ঠিকই আছে, কিন্তু বোর্ড কি বললো যে ভাই যারা অ্যাটেন্ড করেছো শুধু তারাই ওই 2 মার্কস পাবে। এখন দেখা গেছে কিছু ছাত্রছাত্রী ওই কোশ্চেনটার, ওটা তো ম্যাচ দ্য কলম ছিল, বিভ্রান্ত হয়ে ওই কোশ্চেনটার অ্যান্সার করে বলে পরে রেখে দিয়েছে, টাইম পায়নি, এক্সাম জমা দিয়ে চলে এসেছে, তাহলে ও অ্যাটেন্ড করতে পারলো না, তাহলে কি 2 মার্কস পাবে না? তাহলে এটা এক প্রকারের ডিজাস্টার হলো, তাই না? এইরকম এবারের সেমিস্টারে বিভিন্ন দিক থেকে ডিজাস্টার হয়েছে, সেই জন্য একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হয়েছে জিনিসটা। তারপরেও এটা বোঝাচ্ছে যে কোশ্চেন মডারেট হবে, তাহলে তোমাকে বই খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে রেডি করতে হবে এবং কিছু ডিফারেন্স টাইপের নিউমেরিক্যালসের সম্মুখীন হতে হবে। চলো এবারে আমি চলে আসি সিলেবাসের কথা। এটা দেখেই তুমি সিলেবাস আন্দাজ করে নিতে পারছো। আমি সিলেবাসের জন্য 1 মিনিট সময় নষ্ট করবো, জাস্ট 1 মিনিটে বলে দিচ্ছি। সিলেবাসে থাকছে অপটিক্সে থাকছে রে অপটিক্স অ্যান্ড ওয়েব অপটিক্স, ঠিক আছে? রে অপটিক্সে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, লেন্স, প্রিজম আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওয়েব অপটিক্সে কি থাকছে? ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। আচ্ছা, নেক্সট ডুয়েল নেচার অফ ম্যাটার, যেটাকে বলা হয় পদার্থের দ্বৈত সত্তা, এবং এখানে থাকবে ফটো ইলেকট্রিক এফেক্ট বা কোয়ান্টাম থিওরি। তারপরে চলে যাচ্ছ অ্যাটম নিউক্লি, তাহলে অ্যাটম পড়তে হবে আর নিউক্লি পড়তে হবে। আচ্ছা, এগুলোতে 6 মার্কস, অ্যাটম নিউক্লিতে 6 মার্কস, এটাতে 4 মার্কস, কোয়ান্টাম থিওরিতে আর অপটিক্সে 14 মার্কস। অপটিক্সটা অনেকটা গুরুত্ব দিয়ে করতে হবে, 14 মার্কস এখান থেকে ক্যারি হবে। আচ্ছা, অপটিক্স বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে তোমাদের মডার্ন ফিজিক্স বলা হয়। মডার্ন ফিজিক্স থেকে 21 মার্কস আর অপটিক্স থেকে 14 মার্কস থাকে, টোটাল 35 মার্কস। তারপরে চলো, ওটার পরে তোমার থাকছে কি, অ্যাটম নিউক্লিয়ার পরে থাকছে তোমার ইলেকট্রনিক ডিভাইস, যেটাকে বলা হয় সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস উইথ ডিজিটাল সার্কিট, ঠিক আছে? এখান থেকে 8 মার্কস তুলতে হয় এবং এই 8 মার্কস খুব ইজিলি উঠে যায়, কারণ এখানে নিউমেরিক্যাল বেস কোশ্চেন অনেক কম থাকে, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি থাকে। জেনার ডায়োড, ট্রানজিস্টার, পিএন জাংশন ডায়োড, এইগুলো পড়তে হয় এখানে, আর ডিজিটাল সার্কিট যেটা তোমরা কম্পিউটার সায়েন্সে পড়ো। নেক্সট চলে যাচ্ছে কমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট থেকে শুরু করে, হ্যাঁ, কমিউনিকেশনের যে কোনো জিনিসগুলো যেগুলো আছে সবগুলো তুমি পাবে, AM FM সবগুলো এখানে কভার করতে হবে। আচ্ছা, তো এখানে পাবে কত মার্কস? এখানে পাবে 3 মার্কস, ঠিক আছে? এই গেল সিলেবাসের গল্প আর মার্কস ডিস্ট্রিবিউশন, এই দুটো আমি কভার করলাম। এই দুটো কভার করার পরে আমি তোমাকে যেটা নিয়ে আলোচনা করব, দেখো এক্সামের সিলেবাস বলে দিলাম, মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিলাম। নেক্সট আমি আলোচনা করব একটা রোড ম্যাপের প্রয়োজন আছে, কারণ ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা তোমাকে ধরে রাখবে ঠিকঠাক, না হলে হুট করে তুমি মোটিভেট হবে, অনেক উপরে উঠবে, আবার সে উপরে ওঠা থেকে পড়তে সময় লাগবে না। সেই জন্য ডিসিপ্লিন একটা উপায় যেটা তোমাকে কন্টিনিউ ধরে রাখবে, না হলে মোটিভেট হয়ে হয়তো কয়েকদিন খুব পড়বে, তারপরে হয়তো অসুস্থ হবে বা আবার অন্য চক্রে পড়ে গিয়ে তুমি পড়াশোনা থেকে ব্যর্থ হবে। সেই জন্য সবসময় ডিসিপ্লিন মেনটেন রাখতে হবে, আর ডিসিপ্লিন ঠিকঠাকভাবে মেনটেন করতে গেলে প্রয়োজন একটা প্রপার প্ল্যানিং, একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপ সারা বছর ধরে তোমাকে ফলো করতে হবে, বা এই সেশনে 4 মাস ধরে ফলো করতে হবে। সেশনে একদম কম সময়, 4 মাস, 4 মাসের ভিতরে পুজো কেন্দ্রিক অনেকটা সময় চলে গেছে, তারপরে সামনে আছে দীপাবলি, ভাইফোঁটা, এগুলোর পিছনেও সময় যাবে, 25শে ডিসেম্বর অনুষ্ঠানের ওপরে বেশ করে অনেকটা টাইম যাবে। তারপরে যে বাকি সময়টুকু তুমি পাবে অ্যারাউন্ড 3 মাসের থেকে একটু বেশি ধরতে গেলে, সেই টাইমের ভিতরে এই হিউজ সিলেবাস তোমাকে রেডি করতে হবে। শুধু একটা সাবজেক্ট ফিজিক্স নয়, সবগুলো সাবজেক্ট এখানে আছে। তাহলে একটা প্রপার প্ল্যানিং যদি তোমার না থাকে, তাহলে আলটিমেটলি সেটা হবে না। আর সেই জন্যই আমরা চলে এসেছি তোমাদেরকে একটা রোড ম্যাপ দেখাতে। রোড ম্যাপটা খুব ব্রেনলি হবে এবং যেটা তুমি মেনটেন করতে পারবে সেভাবে বানাবে। ভুটভাট লোকের কথা শুনে এমন কঠিন রোড ম্যাপ বানালে বা এমন কঠিন রুটিন বানালে যেটা নিজেই তুমি মেনটেন করতে পারছো না, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। তো আমি এখানে জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। চলো,
এই যে ফুল রোড ম্যাপ, এখানে তোমার কি কি জিনিস মাথায় রাখতে হবে দেখো। এই তোমার ব্রেন এটা ভাবছে কি যে প্রথমে দরকার একটা গোল সেটিং, যে এই 3 মাস বা 3.5 মাস বা 4 মাস যে সময়টুকু আছে সেটাকে আমার প্রপারলি একটা গোল সেটিং করতে হবে, এর ভিতরে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা করার জন্য স্ট্রেস আসতে পারে, এই স্ট্রেস ম্যানেজ করতে হবে। তার জন্য প্রত্যেক দিন সকালে ওঠো, সকালে উঠে ব্যায়াম করো, যোগা করো, নিজেকে স্ট্রেস ফ্রি রাখো। তারপরে আমি তোমাকে দেখাচ্ছি যে এগুলো যখন তুমি সেট করলে, এটা হলো মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনের সাথে প্রোগ্রেসিভ ওয়েতে কিভাবে এগোবে তার প্রিপারেশন দরকার। তার জন্য প্রয়োজন একটা স্টাডি শিডিউল। স্টাডি শিডিউল বা স্টাডি রুটিন এটাই ডিসিপ্লিনকে প্রমাণ করে। তুমি যে কতটা ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পারছো সেটা ডিফাইন করছে তোমার স্টাডি শিডিউল ঠিকঠাক আছে কিনা। এর জন্য তোমাকে একটা প্রপার স্টাডি রুটিন বা স্টাডি শিডিউল বানাতে হবে। এটা তো আমার পক্ষে বানিয়ে দেওয়া তোমার সম্ভব নয়, যার যেমন পরিস্থিতি যেভাবে সময় ম্যানেজ করতে পারো সেইভাবে একটা স্টাডি শিডিউল সবাই বানাবে। এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি জানতে চাইবো কার কার এই স্টাডি শিডিউল বানানো হয়েছে। এটা আমি জানতে চাইবো। তোমরা ভিডিওটা যখন যাবে তোমরা অবশ্যই স্টাডি শিডিউল বানিয়ে এসে কমেন্ট করে জানাবে যে স্টাডি শিডিউল আমার বানানো হয়েছে। আচ্ছা, তো স্টাডি শিডিউল বানালেই কি হয়ে গেল? প্রোগ্রেসটা তো চাই, এগোতে হবে। তো এগোনোর জন্য কি একদম সিস্টেমেটিক এবং ডিসিপ্লিন হয়ে পাই টু পাই যেটা তুমি স্টাডি শিডিউল রেডি করেছো সেটা মেনটেন করো। কারণ দিন শেষে স্টাডি শিডিউল অনেকেই বানিয়েছে, কিন্তু 2 দিন ব্যবহার করেছে, 3 দিন করেছে, 4 দিন করেছে, 1 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে, পরে যে কি সেই হয়ে গেছে। এটা যদি করো তাহলে দিন শেষে ব্যর্থ তুমিই হবে। আচ্ছা, এইখানটায় এটাও করতে গেলে স্ট্রেস আসবে, সেই স্ট্রেসটাও ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে দুটো কন্ডিশনে মেন্টাল প্রিপারেশন ও স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্রোগ্রেসিভ ওয়েতে এগোনোর জন্য স্ট্রেস ম্যানেজমেন্টের প্রয়োজন। আচ্ছা, নেক্সট আসছি। আমি একটা ছোট্ট করে তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি কিভাবে তুমি মান্থলি এটাকে ভাঙতে পারো। প্রথমে মান্থ নাম্বার 1, প্রথম মাসে কি করবে? প্রথম মাসে তোমার ফাউন্ডেশন লেভেল তৈরি হবে। প্রথম মাসে তোমার বেস তৈরি হবে, ফাউন্ডেশন তৈরি হবে। তার জন্য কি লেকচার খুব ভালো করে রেডি করতে হবে। যে লেকচার তুমি ফলো করছো বা যে ক্লাস তুমি ফলো করছো বা নিজে সেলফ রিডিং করছো সেটা তুমি খুব ভালো করে ফলো করবে। এবং এর জন্য কি লেকচার শুধু করে যাবে, তার সাথে সাথে কিছু কোশ্চেনও প্র্যাকটিস করো। এবং তাই নয়, তারপরে মক টেস্টও দিতে হবে, মক এক্সাম দিতে হবে। না হলে যেটা তুমি প্র্যাকটিস করছো সেটা তোমার নিজের কনফিডেন্স তৈরি করবে না। আচ্ছা, এইটা হলো মান্থ 1, এটা হলো ফাউন্ডেশন লেভেল বিল্ড করবে। আচ্ছা, মান্থ 1-এ ফাউন্ডেশন লেভেল বিল্ড করলে পড়াশোনা এগিয়ে নিয়ে গেলে তার সাথে সাথে প্রত্যেকটা সেশনে চলবে তোমার কোশ্চেন প্র্যাকটিস, মক এক্সাম। তারপরে দেখো, তারপরে একটু ভিতরে ঢোকো। পরের মান্থে মান্থ 2-তে ডিপ ড্রাইভ, ভিতরে ঢোকো, একটু ডেপথে ঢোকো। প্রথমে বেস তৈরি হলো, ফাউন্ডেশন লেভেল তৈরি হলো, তারপরে ডেপথে ঢোকো। ডেপথে ঢুকে কিছু ডিফারেন্স কোশ্চেন প্র্যাকটিস করো, কিছু ডেপথফুল কোশ্চেন প্র্যাকটিস করো। এবং প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা মাসে তোমার লেকচার বা রিডিং তো কন্টিনিউ চলবে, তার সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিসের লেভেল আস্তে আস্তে বাড়বে এবং মক টেস্টের লেভেলও সেইভাবে বাড়বে। আচ্ছা, তারপরে পরের সেশন, এটা মান্থ 3, এটাকে আমি প্র্যাকটিস 3 লিখেছি, প্র্যাকটিস 4 লিখেছি। তো মান্থ 3-4 ধরে নিতে পারো। তো এখানেও একই জিনিস চলবে, প্র্যাকটিসের সাথে সাথে নিজের রিভিউ হবে, অর্থাৎ চেক করতে হবে কি পরিস্থিতিতে আছো। কোশ্চেন মক টেস্ট দেওয়ার পরে, কোশ্চেন প্র্যাকটিসের পরে নিজে নিজে আরও ডিফারেন্স টাইপ কোশ্চেনগুলো করতে পারছো কি না, বা নিজের সেলফ রিভিউ করতে হবে। ঠিক আছে, করে মক এক্সাম দিতে হবে। প্রত্যেকটা স্টেপে রিডিং থাকবে, তার সাথে সাথে মক এক্সাম থাকবেই থাকবে। আচ্ছা, মান্থ 4-এর দিকে বা প্র্যাকটিস সেশন 4-এর দিকে এখানে আর এই লেকচার রিডিং চলবে না। লেকচার রিডিং মোটামুটি এই 3 মাসের মধ্যে কভার করতে হবে। 4 নম্বর মাসটা এবারে যদি ইনকেস অফ সিলেবাসের চাপ বেশি থাকে তাহলে 3.5 মাসের মধ্যে কভার করো। ঠিক আছে, 3.5 মাসের মধ্যে কভার করো। বাকি 15 দিন সব থেকে বেশি ভালো হয়, 20 দিন বা 1 মাস সময় রেখে দিতে হবে, যেটাতে ফাইনাল রিভিশনটা তোমার রেডি হবে। তার জন্য শুধু কি রিভিশন, নোট প্র্যাকটিস আর মক টেস্ট। এখানে একটা দারুণ পয়েন্ট আছে, সেটা হলো প্র্যাকটিস নোট প্র্যাকটিসের কথা। যেহেতু ডেসক্রিপটিভ সেকশন গুছিয়ে লেখার একটা ব্যাপার আছে, তাই এই শেষ 1 মাসে নিজেকে একটু গুছিয়ে নেওয়া, নিজেই নোটস বানিয়ে নেওয়া। তুমি অলরেডি যখন তুমি এই কাজগুলো করছো, রিডিং করছো, প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, তার সাথে সাথে তুমি কিছু নোটস বানানোর চেষ্টাও করছো। এগুলো নিজে বানাবে, মানে এমন পরিস্থিতি যেন না হয় যে অন্যের নোটস তোমার মুখস্থ করতে হচ্ছে। নিজে বুঝবে, নিজেই কোশ্চেন লেখা প্র্যাকটিস করবে। আর এই সেকশানে জায়গাটাতে তোমাকে নোট প্র্যাকটিসটাও করে নিতে হবে। ফাইনালি তোমার নোটসগুলো কীভাবে রেডি হলো, কীভাবে তুমি লিখতে পারছো, ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো গুছিয়ে, সেটাও একবার চেক করতে হবে।
আর লাস্টে ফাইনাল কিছু মক টেস্ট দিয়ে ফাইনাল প্রিপারেশান রেডি করে চলে যাও। তো এগুলো তোমাকে হেল্প করার জন্য কিছু আমি ডেটা এবং ইনফরমেশন তোমাকে দিলাম, সেই অনুযায়ী নিজের স্টাডি শিডিউল বানাও এবং নিজের একটা রোড ম্যাপ রেডি করো। আচ্ছা, নেক্সট চলে আসি। তো এবারে একটা দারুণ জিনিস হবে, আমাদের আগুন ব্যাচের সাথে সাথেও ইউটিউবে প্রপারলি ক্লাস আসবে। ইউটিউবের একটা রুটিন অলরেডি তোমাদের কমিউনিটি পোস্টে দেওয়া আছে, সেখানে যদি ফিজিক্সের ডেট বলি বা এখানে রুটিনটা দেওয়া নেই, থাকলে আমি তোমাকে দেখাতাম, যে কমিউনিটি পোস্টে তোমরা মোটামুটি পেয়ে যাবে। ফিজিক্সের ডেটটা যদি তোমাকে বলি, তো ফিজিক্সের ডেট হলো শুক্রবার রাত 9:30 PM। প্রতি শুক্রবার রাত 9:30 PM থেকে কন্টিনিউ চলবে, আমরা লাইভ ক্লাস শুরু করে দেবো। এটা আগের বারে হয়তো ঠিকভাবে আমরা করতে পারিনি, পরীক্ষার কিছু আগে এসে এটা করতে পেরেছি। এবারে গোড়া থেকে শুরু থেকে এটা কন্টিনিউ চলবে, শুরু থেকেই লাইভ চলবে ইউটিউবে। তোমরা ইউটিউবে ফ্রি ক্লাসের জন্য বলো না, এই ইউটিউবে ফ্রি ক্লাস লাইভ শুরু থেকেই চলবে। এবং ফিজিক্সের এটা বললাম, প্রত্যেকটা সাবজেক্টের প্রপার রুটিন কমিউনিটি সেকশনে কমিউনিটি পোস্টে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নাও। এবং টেলিগ্রামেও দিয়ে দেওয়া আছে, টেলিগ্রামটাও অ্যাক্টিভলি তোমরা ফলো করো, সেখানে সমস্ত ইনফরমেশান ডাটা তুমি পেয়ে যাবে। তো শুক্রবার রাত 9:30 PM থেকে ফিজিক্সের লাইভ কিন্তু কন্টিনিউ চলবে। এখান থেকে 3.5 মাস 4 মাসের যে যাত্রা কন্টিনিউ লাইভ চলবে, অর্থাৎ এবারে ফ্রিতে তোমরা অনেক কিছু পাবে। আচ্ছা, ফ্রিয়ের সাথে সাথে যারা ডিসিপ্লিন ওয়েতে পড়তে চাও, তারা তো আগুন ব্যাচে আগেও পড়তে, এখনও যদি কেউ পড়তে চাও তাহলে এই আছে আমাদের আগুন ব্যাচ। ঠিক আছে, আগুন ব্যাচ কিভাবে কি হয়, কি ব্যাপার, সব কিছু তোমরা জানো, এর ওরিয়েন্টেশনও হয়েছে, সব কিছু জানো। তো একবার আমি দেখিয়ে দিলাম যে আমাদের এই আগুন ব্যাচ আছে, জাস্ট এইটুকুই যে আমাদের ভাই ব্যাচ আছে, আর কিছু বলছি না। এই আমাদের আগুন ব্যাচ আছে, এটা হলো আগুন ব্যাচের আগুন ব্যাচ PCMB, এটা হলো আগুন ব্যাচ PCMC, অর্থাৎ বায়োলজির জায়গায় যার কম্পিউটার সায়েন্স আছে। এছাড়াও তোমার এই আগুন ব্যাচের সিঙ্গেল ব্যাচগুলো আছে, যাদের ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ব্যাচের জয়েন হওয়ার প্রয়োজন আছে, সেগুলো আছে। ঠিক আছে, এছাড়াও বাংলা ইংলিশের জন্য সব দস্ত আছে, এগুলো সব তোমাদের জানা বিষয়, একবারে দেখিয়েও দিলাম। আচ্ছা, আমাদের SOE 11-12 চ্যানেল আছে, আমাদের SOE মেন চ্যানেল আছে, এছাড়াও SOE যেই চ্যানেল আছে, যখন যেটা প্রয়োজন পড়বে সেই অনুযায়ী তোমরা, এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক সমস্ত জায়গায় জয়েন হয়ে থাকতে পারো, ব্যাপকভাবে তোমরা হেল্পফুল হবে। চলো, তো এখানেই শেষ করবো ভিডিওটা। তার দিন শেষে একটা কথা বলার, সেটা হলো লেগে থাকতে জানতে হয়। লেগে থাকতে জানতে হবে এবং আমাদের সাথে হাতে হাত ধরে থাকো এবং তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করো সিস্টেমেটিক ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে। দিন শেষে যাই হোক না কেন, তোমার জিত হোক বা পরাজয় হোক আর যাই হোক, লড়াইটা জারি থাকতে হবে। তো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে।